গত 13ই ফেব্রুয়ারি ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর বৈঠকের পর বিশেষ করে নরেন্দ্র মোদীর ওপর ট্রাম্প বাংলাদেশের দায়িত্ব সঁপে দেওয়ার পর ভারত বাংলাদেশ দুই দেশের মানুষের উৎসুক নজর কি হয়। যদিও বলার মতো তেমন কিছু অবশ্য হয়নি, এখনো হয়নি বটে, তবে কিছু একটা যে হতে চলেছে এবং সেটা যে খুব একটা দেরি করে হবে না, অর্থাৎ তাড়াতাড়ি হবে, তার কিছু ইঙ্গিত কিন্তু পাচ্ছি। বলবো সেসব ইঙ্গিতের কথা, তবে তার আগে বলি একটি আন্তর্জাতিক মঞ্চের সাইডলাইনে গতকাল 16ই ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর এবং তার বাংলাদেশি কাউন্টার পার্ট পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে কি কথা হলো সেটা একটু আমরা দেখি। গতকাল 16ই ডিসেম্বর এই মিটিং হলো মাস্কাটের ওমান শহরে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের, অর্থাৎ ভারত মহাসাগরীয় যে সম্মেলন তার 8ম বার্ষিক সম্মেলন ছিল এটা। গত ডিসেম্বরে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির ঢাকায় গিয়ে সেখানকার নেতৃত্বের সঙ্গে কথা বলার পর এটাই হচ্ছে দু দেশের মধ্যে প্রথম এই উচ্চ পর্যায়ে অর্থাৎ মন্ত্রী পর্যায়ের তাদের দেখা, মুখোমুখি দেখা এবং কথা বলা। ইতিমধ্যে অনেক কিছু ঘটে গেছে অবশ্য বিক্রম মিশ্রির বাংলাদেশ সফরের পর। সবথেকে বড় ঘটনা তো বলাই বাহুল্য ওয়াশিংটনে মোদি এবং ট্রাম্পের তাদের বৈঠক এবং সেই বৈঠকের সিদ্ধান্ত বাংলাদেশ বিষয়ে। কিন্তু তাছাড়াও আরও ঘটেছে, যেমন 5 ফেব্রুয়ারিতে ধানমন্ডির 32 নম্বর ভাঙা হয়েছে, যে 32 নম্বরের সঙ্গে ভারতের আর্থিক সম্পর্ক অনেকটাই। ভারত এই ভ্যান্ডালিজম বা দুর্বৃত্তগিরির কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কাছে। গতকালকের আলোচনায় এই প্রসঙ্গ উঠেছিল কি না, এবং উঠে থাকলে তার উত্তরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি কি জবাব দিয়েছেন সেগুলো জানা যায়নি। তবে যখন দুজনে বসেছেন এবং জয়শঙ্করও সেখানে কথা বলেছেন, কথা তো শুধু তৌহিদ হোসেন একাই বলেননি, জয়শঙ্করও বলেছেন, এবং তিনি এই বিষয়গুলি নিয়েই কথা বলেছেন। পারস্পরিক এই টানাপোড়েনের ব্যাপারগুলো, ভারত যে প্রতিবাদগুলো পাঠাচ্ছে সেগুলো কেন নজর দেওয়া হচ্ছে না ইত্যাদি বিষয়। এবং আমার ধারণা চিন্ময় দাসের ব্যাপারেও কাল কথা হয়েছে, চিন্ময় দাসের মুক্তির ব্যাপারে। তবে সেটা কি হয়েছিল সেটা নিয়ে ভারত কি বলেছে সেগুলো নিয়ে বাংলাদেশ কিছু বলেনি। আর ভারতের পররাষ্ট্র উপদেষ্টা তিনিও, ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনিও কিছু আলোচনার কোনো সংক্ষিপ্ত সার তিনি প্রকাশ করেননি বা ভারতের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং তার সরকার সেখান থেকে তার সরকারকে যেহেতু ভারত ন্যায়সঙ্গত প্রতিনিধি হিসেবে দেখে না একটা দেশের, কারণ তারা অনির্বাচিত, অগণতান্ত্রিক এবং অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন, সেই জন্য ভারত তাদেরকে গুরুত্ব দেয় না। কিন্তু যতটুকু যেতে হয়, যতটুকু থাকতে হয় আন্তর্জাতিক আইন কানুন মাথায় রেখে এবং নিজেদের স্বার্থও মাথায় রেখে সেইগুলোই করে, তার বেশি গুরুত্ব ভারত এই ধরনের মিটিংকে দেয় না। তবে বাংলাদেশ এই মিটিংয়ের একটা প্রেস ব্রিফিং দিয়েছে, সেখানে গঙ্গা জল বন্টন নিয়ে আলোচনা করার অনুরোধ জানাবার সঙ্গে সঙ্গে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বা সার্ক, সেই সার্কের পুনরুজ্জীবনের কথা বলা হয়েছে, যেটা আমাদের ইউনূস সাহেব ক্ষমতায় বসার পর থেকে খুব বলে আসছেন। কিন্তু ভারত, আপনাদের জানিয়ে দিই, পাকিস্তানের বিভিন্ন ভূমিকার কথা মনে রেখে, সন্ত্রাসবাদী ভূমিকার কথা মনে রেখে ভারত এই সার্কের সাথে কোনো সম্পর্ক আর রাখে না। সার্ক ব্যাপারটা সেটা পুনরায় চালু করবার পক্ষেও ভারত তার বিরোধিতা করেছে।
ভারতের বিরুদ্ধে যেটা করছে সেটা হচ্ছে বিমস্টেক, সেটা এই আলোচনার বিষয় নয়, তাই সে বিষয়ে যাচ্ছে না। তো যাই হোক, এখানটায় তৌহিদ হোসেন সাহেব তিনি যে প্রেস ব্রিফিং দিয়েছেন সেখানে সীমান্ত উত্তেজনা স্বাভাবিক করা, তারপর গঙ্গা জলবন্টন চুক্তি, হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করা, চিন্ময় প্রভুর মুক্তি, ধানমন্ডির 32 নম্বর ধ্বংস করা, সন্ত্রাসীদের জেল থেকে মুক্তি ইত্যাদি বিষয়ে কথা বলা হয়েছে বটে, তবে সেসব কথা এখানে ভারত যেহেতু প্রেস ব্রিফিং দেয়নি সেগুলো আসেনি। আর বড় কথা, তৌহিদ হোসেনের সঙ্গে এই যে মিটিং হয়েছে সেই মিটিংয়ের একটা বিবরণ দিয়েছেন আমাদের তৌহিদ হোসেন, তার দেশের পক্ষ থেকে একটা প্রেস ব্রিফিং দিয়েছেন এবং সেখানে আমরা জানি যে সেখানটায় তিনি এইসব বিষয়গুলো জল বন্টন চুক্তি নিয়ে কিছু কথা বলেছেন। এই বৈঠকের সঙ্গে আরেকটি বিশেষ বৈঠক হতে চলেছে দু দেশের মধ্যে, সেটা হলো দু দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এবং বিজিবি, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং বর্ডার গার্ড বাংলাদেশ, তারা আজ 17 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত এই 4 দিনের জন্য বৈঠকে বসছে দিল্লিতে। দু দেশের স্থল সীমান্তে যেখানে কাঁটাতারের বেড়া দেয়া হয়নি এখনও, সেসব জায়গায় বেড়া দেওয়ার কাজ এবার শেষ করতে চায় ভারত। আর তার জন্য সীমান্ত পরিস্থিতি অশান্ত, কারণ বাংলাদেশ এই বেড়া দিতে চায় না তাদের নিজেদের কিছু সুবিধার জন্যে, যাতে ওপার থেকে ডাক দিলেই মানে অত্যাচার করবে হিন্দুদের ওপর আর হিন্দুরা এপারে চলে আসবে। তাছাড়া চোরাচালান হবে, গরু চোরাচালান হবে, জিনিসপত্র চোরাচালান হবে এবং বাংলাদেশিরা তারা কাজের খোঁজে ভারতে আসবে। এই কাঁটাতারের বেড়াগুলো দেয়া হলে সেগুলো আর হতে পারবে না, সেই জন্য তার খুব বিরোধিতা হচ্ছে বাংলাদেশের তরফ থেকে। সেই জন্যই সীমান্ত পরিস্থিতি আজ এখন অশান্ত, আর তাই নিয়ে বৈঠক। সেখানে মীমাংসার সূত্র কি মেলে তার উপর উৎসুক নজর সীমান্তের দুই পারে, যথাসময়ে জানাবো সে কথা। হ্যাঁ, এই প্রসঙ্গে আর একটা কথা বলি, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুদিন আগেই বলেছেন যে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম, বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য সংবাদ মাধ্যম, তারা নাকি বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। সুতরাং তারা ভারত সরকারকে অনুরোধ জানাচ্ছে যাতে, তারা বলেছে বর্ডার গার্ড বাংলাদেশ এই মিটিংয়ে গিয়ে তুলবে এই কথা। এই মিটিংয়ে যে, অর্থাৎ এই মিটিংয়ের আলোচ্য বিষয়ের মধ্যে যে এটা থাকতে পারে না এবং নেই, সেটা কিন্তু ওই বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা কি যেন, ব্রিগেডিয়ার না কি যেন, তিনি সেটাও জানেন না। যাই হোক, এবার আসি বাংলাদেশ সংকট সমাধানে, বা আরও স্পষ্ট করে বলতে গেলে ইউনুস নামক এই জামাতি হাটকোর জামাতি এখন ইউনুস, তিনি এই বিস্ফোরা থেকে বাংলাদেশের মানুষকে স্বস্তি দেওয়ার এবং একই সঙ্গে নিজেকে স্বস্তিতে রাখতে যে দায়িত্ব পেয়েছেন মোদি 13 ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে, সে ব্যাপারে ভারত কি করতে চাইছে সেই বিষয়টা নিয়ে এবার একটু দেখা যাক। আমেরিকার বাইডেন, ওবামা, ক্লিন্টনদের মতো অন্য দেশে রেজিম চেঞ্জ করার নীতিতে ভারত বিশ্বাস করে না, তবে প্রতিবেশী দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে ভারত চিরকালই গুরুত্ব দিয়ে দেখে এসেছে এবং সেটা দেখবেও, সেটাও আন্তর্জাতিক নিয়মকানুন মেনে। 1971 সালে ধরুন না কেন, পূর্ব পাকিস্তানের মানুষের আশা আকাঙ্ক্ষাকে ভারত যথেষ্ট গুরুত্ব দিয়েও মার্চ মাস থেকে নভেম্বর পর্যন্ত ভারত নিজেকে কিন্তু যুদ্ধে জড়ায়নি, সেটা করেছে পরে আক্রান্ত হওয়ার পর। এবারও বাংলাদেশের গণতন্ত্র রক্ষার লড়াইতে ভারত নিশ্চিতভাবে যুদ্ধের অপশন নেবে নিতান্ত বাধ্য হলে। তার আগে অপেক্ষা করবে ভালোই সব কিছু মিটলে। তা ভারতের চাওয়াটা তাহলে কি, সেটা আগে দেখা যাক। অর্থাৎ কোন চাওয়াগুলো মিটলে ভালোই ভারত তাহলে যুদ্ধের কথা ভাবতেই পারে না, ভাববে না। খুবই সামান্য স্বাভাবিক সেই চাওয়াগুলো। বাংলাদেশে অতি দ্রুত গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারের প্রতিষ্ঠা এবং ইউনূসের অবৈধ সরকারের বিদায়, এবং 2, জেল থেকে মুক্ত করে দেয়া
যে সন্ত্রাসীদের জেলের মধ্যে আবার ঢুকিয়ে দেওয়া, যাতে এই সন্ত্রাসবাদী কাজকর্ম এই উপমহাদেশে সেগুলো বৃদ্ধি না পায় এবং বাংলাদেশও যাতে এই ইসলামী সন্ত্রাসবাদীদের হাত থেকে এদের থেকে তারা মুক্তি পায়। মৌলবাদকে এইভাবে নির্মূল করা, এটা যে শুধু বাংলাদেশ থেকে নয়, দুনিয়া থেকে মৌলবাদী সন্ত্রাসকে মুছে দেয়া যে অভিযান, এটা কিন্তু ট্রাম্প ঘোষণা করেছেন ওই 13 তারিখের বৈঠকের পর, এবং সেখানে ভারত এবং আমেরিকা, মোদির সরকার, ট্রাম্পের সরকার, তারা একযোগে এই কাজটা করবে। এই দুটো বিষয়ই সমান গুরুত্বপূর্ণ। নরেন্দ্র মোদি জানেন এই দুটো বিষয় শুনতে সহজ হলেও আদতে তা নয়, তাকে প্রচণ্ড বিরোধিতায় পড়তে হবে বাংলাদেশের পক্ষ থেকে। কারণ ব্যবস্থা নিতে দেরি হলে ইউনূস ও তার মৌলবাদী সন্ত্রাসী সহচররা সাহস পেয়ে যাবে, সময় পেয়ে যাবে, এবং যত সময় পাবে ততই তাদের এই মৌলবাদী সন্ত্রাসী শিকড় ছড়িয়ে দেবে বাংলাদেশের মাটিতে, শুধু নয় এই উপমহাদেশের মাটিতে। সুতরাং টাইম ফ্যাক্টর একটা বড় ফ্যাক্টর অবশ্যই, এবং মোদিকে সে কথাটা মাথায় রেখেই তার কাজে এগিয়ে যেতে হবে। ইতিমধ্যে একটা সপ্তাহ চলে গেছে, মোদি ফিরে এসেছেন দেশে। কি ব্যবস্থা তিনি নিতে চলেছেন এসব যখন হদিশ করার চেষ্টা করছি, তখন খবর পেলাম গতকাল অর্থাৎ 16ই ফেব্রুয়ারি মোদি নাকি ক্যাবিনেট মিটিং করেছেন। ক্যাবিনেট মানে কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীদের একটা সম্মিলিত মিটিং তিনি করেছেন। আর সেই সেনা মিটিংয়ে নাকি ভারতীয় সেনার যে 3 বাহিনীর প্রধানরাও নাকি ছিলেন সেখানে, এমন একটা খবর পেলাম, আমার কানে এলো। স্বভাবতই এই খবরটা পেতেই একটু ব্যস্ত হয়ে উঠলাম, চারদিকে খোঁজ খবর করা শুরু করে দিয়ে দিলাম যে সত্যি এ ধরনের মিটিং হয়েছে কিনা। পরে জানা গেল সঠিক নয় খবরটা, তবে খবরটার কিছুটা অন্তত সত্যি। সেটা কি? সেটা হচ্ছে আসছে সে কথায়। আসল কথা হলো কালকের মিটিংয়ে, যেটা ক্যাবিনেট কমিটির মিটিংয়ে, এইভাবে কখনো 3 বাহিনীর প্রধানরা যেতে পারেন না, থাকতে পারেন না। তারা যেতে পারেন কোন মিটিংয়ে? সেটাও একটা ক্যাবিনেট মিটিং, তবে তার নাম হচ্ছে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি। ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির যে মিটিং, সেখানে এরকমভাবে তখন তারা সেখানে যেতে পারেন। আমাদের সেনা প্রধানরা তারা আমন্ত্রিত হয়ে যেতে পারেন সেখানে, মানে সিকিউরিটি সংক্রান্ত বিশেষ ক্যাবিনেট কমিটির মিটিংয়ে তাদের যাওয়ার এরকম নিদর্শন আগেও আছে। তবে গতকালকের ক্যাবিনেট কমিটির মিটিং, এবার বলি যে গতকালকের ক্যাবিনেট কমিটির মিটিংটা বাস্তবে না হলেও এই কথা যে একটা চলছে ক্যাবিনেট কমিটির ক্যাবিনেট মিটিং, সেটা কিন্তু মিথ্যে নয়, অর্থাৎ কিছুটা সত্যি খবর। গত রাতে সেই সত্যি খবরটা পেলাম যে কি হতে চলেছে, কবে হতে চলেছে। সিকিউরিটি সংক্রান্ত বিশেষ ক্যাবিনেট কমিটির মিটিং হবে আগামী বুধবার 19শে ফেব্রুয়ারি। এটা কিন্তু খবরটা গোপন থাকে। মিটিং হওয়ার পর ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো তারা কি বিষয়ে আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত হয়েছে, সেই ব্যাপারে একটু খবর দেয়। কিন্তু কবে মিটিং হবে সে খবরটা কিন্তু প্রেস ইনফরমেশন ব্যুরো সে দেয় না। এবং এখানে আমি যেটা খবর পেয়ে জানতে পারলাম সেটা হচ্ছে এই কমিটির মিটিং হবে, অর্থাৎ ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, তার মিটিং হবে আগামী বুধবার 19শে ফেব্রুয়ারি। আমার নয়াদিল্লির সূত্র, তিনি অত্যন্ত প্রবীণ একজন সাংবাদিক, গত প্রায় 50 বছর দিল্লির সাউথ ব্লক, নর্থ ব্লক চষে বেরিয়েছেন, থাকেন দিল্লিতে, এবং এখনও তার যথেষ্ট যোগাযোগ আছে সব মহলে। দিল্লির সাংবাদিকরা অনেকেই ভালোবেসে তাকে স্কুপ মাস্টার বলেন। তার কাছ থেকে বাংলাদেশ বিষয়ে আমি ফোন করতে তিনি বাংলাদেশ বিষয়ে 2-4টে খুব স্কুপ নিউজ দিলেন আমাকে। আজ শুধু সেই নিউজগুলোর, অর্থাৎ ওই স্কুপ নিউজের হেডলাইনগুলো কেবল আজকে এখন বলবো। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা এক্ষুনি করব না, কারণ আমার কাছেও বিষয়টা ততটা বিস্তারিতভাবে এখনো আমি খবরটি পাইনি। সুতরাং আর এক দফা খবর পাওয়ার পর, সেটা নিজের কাছে বিশ্লেষণের পর
তারপরে আমি পরের অংশ আপনাদেরকে জানাতে পারবো। আশা করছি কয়েকদিনের মধ্যেই সেটা হয়ে যাবে। আজ শুধু তাই হেডলাইনগুলো বলছি। এক নম্বর স্কোপ নিউজ যে হেডলাইনটা পেলাম, বাংলাদেশ নিয়ে মোদি ও ট্রাম্প যদিও সেটা মোদির ওপরে বলেছেন আই উইল লিভ বাংলাদেশ টু পিএম মানে মোদি, এটা যদিও তিনি বলেছেন, কিন্তু তারা যখন আলোচনা করেছেন সেখানে কিন্তু 13ই ফেব্রুয়ারির বৈঠকে বাংলাদেশ নিয়ে কি প্ল্যান, একটা প্ল্যান কিন্তু তৈরি হয়েছে মোদি এবং ট্রাম্পের মধ্যে। এটা 1 নম্বর। 2, সেই প্ল্যানটা এক্সিকিউট করবার ভার হচ্ছে ভারতের ওপর। কিভাবে সেই প্ল্যান এক্সিকিউট হবে সেটা একান্তই ভারতের বিষয়। প্রয়োজন হলে ভারত সেটা আমেরিকাকে জানাবে, তাও সরাসরি ট্রাম্পকে, কিংবা তার সিকিউরিটি তার যে স্টেট সেক্রেটারি অফ স্টেটকেও জানাতে পারেন, কিংবা সেখানকার ন্যাশনাল তুলসী গ্যাবার্ড কিংবা কাশ প্যাটেল এদেরকেও জানাতে পারেন। সেই প্ল্যান এক্সিকিউট করতে ভারতের ন্যাশনাল সিকিউরিটি কে করবেন ভারতের পক্ষে? প্ল্যান এক্সিকিউট করবার জন্য যে অ্যাকশন প্ল্যান দরকার হয় সেই অ্যাকশন প্ল্যানটা করছেন ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল। 3 নম্বর, অজিত ডোভাল ইতিমধ্যেই সেই প্ল্যানটা মানে যেটা এক্সিকিউট করতে হবে, প্ল্যানটা এক্সিকিউট করতে যে অ্যাকশন পয়েন্ট চাই সেটা তৈরি করে ফেলেছেন অজিত ডোভাল। 3 পয়েন্ট অ্যাকশন প্ল্যান দ্যাট ইজ রেডি নাও। 4 নম্বর, আগামী 1 সপ্তাহের মধ্যে বড় কিছু খবর পাওয়া যেতে পারে বাংলাদেশ থেকে। আমি কিন্তু বলছি না ইউনূস চলে যাবেন, কি হবে কি না হবে, আমি শুধু বলছি একটা বড় কিছু খবর, একটা ডিসিশনের ব্যাপার আসতে পারে বাংলাদেশ থেকে, মানে বাংলাদেশ প্রসঙ্গে। 5 নম্বর, সেপ্টেম্বরের আগেই বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়ে দায়িত্বভার নেবে। সে সরকার হাসিনার, নাকি সে সরকার বিএনপির, নাকি হাসিনা বিএনপির মিলিত সরকার? মানে যদি কোনো দল সংখ্যাগরিষ্ঠতা, একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে তখন তো প্রশ্ন আসবেই যে একটা সেখানে জোট সরকার তৈরির, এবং সেই জোট সরকার যদি হয় তাহলে সেটা হবে আওয়ামী লীগ এবং বিএনপির। এটা কিন্তু মোটামুটি কথা হয়ে গেছে আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের, অথবা তাদের প্রতিনিধিদের মধ্যে কথা হয়ে গেছে। সুতরাং এই পুরো ব্যাপারটা, এরপরে বলছি যে কি ব্যাপারটা তাহলে 3 পয়েন্ট অ্যাকশন প্ল্যান, এই ব্যাপারটা নিয়ে